ম্যানগ্রোভ বেষ্টিত অঞ্চল এই সুন্দরবন। জলে কুমির, জঙ্গলে বাঘ, আর এই বন্যজীবিকার উপরে নির্ভরশীল মানুষদের প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে প্রবেশ করতে হয় জঙ্গলের অভ্যন্তরে। নিস্তব্ধ এই সুন্দরবন মানেই বিপদের ইঙ্গিত। গরিব মানুষেরা জানে নীরবতার মাঝে গর্জন মানেই মৃত্যু খুব কাছে। সময়টা 1500 দশকের শুরুর দিক। সেই সময় বাংলাদেশ ও বাংলার সুন্দরবনের রাজা মুকুট রায় ও সেনাপতি দক্ষিণ রায় ছিলেন ভাটি অঞ্চলের অধিপতি। বন্য অঞ্চলের ইতিহাসে যখনই মানুষ ভয়কে জয় করতে অসমর্থ হয়েছে, তখনই মনুষ্যকুলে জন্ম নিয়েছে বিভিন্ন দেবদেবীর। এমনই এক পরিস্থিতি থেকে মনুষ্যকুলকে রক্ষা করতে আবির্ভাব হলেন হিংস্র বাঘ ও ভয়ঙ্কর প্রাণীর নিয়ন্ত্রক তথা জঙ্গলের শক্তি দেবসত্তা দক্ষিণ রায়। শুরু করছি আজকের যাত্রা গড়িয়া স্টেশন থেকে। সপ্তাহের প্রতিদিন কর্মব্যস্ততার মাঝে মন চাই কোথাও ঘুরে আসি, তাই ছেড়ে এলাম বাড়ি, ধরে নিলাম ট্রেন গাড়ি। আমাদের গন্তব্য এখন ধপধপি স্টেশন। আধ ঘন্টা থেকে 45 মিনিট সময় অতিক্রান্ত করে আমরা পৌঁছালাম ধপধপি স্টেশনে। এবার ডাউন অর্থাৎ 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে সামনে কিছুটা পায়ে হেঁটে এগিয়ে যাবেন। দেখবেন বাম হাতে যে রাস্তাটি চলে যাচ্ছে সেখান থেকে টোটো ভাড়া পাওয়া যায় মন্দিরে যাওয়ার জন্য। মাত্র 12 টাকার বিনিময়ে টোটো আপনাদের পৌঁছিয়ে দেবে ঠিক মন্দিরের সামনে, যার বিপরীতে আছে ধপধপি হাই স্কুল। এটাই হলো ধপধপি হাই স্কুল, তার ঠিক অপোজিটেই ধপধপি মন্দির। মন্দিরের প্রবেশের মুখে ঠিক ডান হাতে যে সেলুনটি দেখা যাচ্ছে, এখানে মানসিক সম্পন্ন করার জন্য চুল কাটার ব্যবস্থা রয়েছে। এবার মন্দির প্রাঙ্গণে প্রবেশ করা যাক। মন্দিরের ঠিক সামনে অর্থাৎ মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে ডান হাতে একটি বৃহদাকৃতি পুকুর চোখে পড়বে। এখানে মানসিককৃত হংসকে ছেড়ে দেয়া হতো মানসিক সম্পন্ন করার জন্য, কিন্তু বর্তমানে এখানে মন্দির কর্তৃপক্ষের নির্দেশানুসারে সেই হংসগুলিকে পুকুরে না ছেড়ে মন্দিরে সংকল্প করিয়ে নেওয়া হয়। এবার আমরা প্রবেশ করব মন্দিরের অভ্যন্তরে। আগেই জেনেছি দক্ষিণ রায় কে ছিলেন, কিন্তু তার পরিচয়। মন্দিরটি তৈরি হয়েছে 1908 খ্রিস্টাব্দে। যদিও এখানে পুজো চলছে বহু শত বছর ধরে। মন্দিরে এখনও পশু বলির চল আছে। সামনের হাঁড়ি কাঠ তারই সাক্ষী দেয়। মন্দিরটি অনেকবার আলাদা আলাদাভাবে সংস্কার হলেও তার চূড়োতে এবং থামগুলোতে ব্রিটিশ স্থাপত্যের প্রভাব ভীষণভাবে লক্ষ্য করা যায়। করিন্থিয়ান থাম বানানোর চেষ্টা, মন্দিরের চূড়োতে দেব শিশু, দুপা তুলে দাঁড়ানো ঘোড়া, গোলাকার ফুলের স্তবক এবং চূড়োর উপরে বসানো ট্রফির কাপের মতো নির্মাণগুলো আপনাকে ইংরেজ আমলের বাড়ির কথা মনে করিয়ে দেবে। এভাবে হিন্দু মন্দিরে ব্রিটিশ স্থাপত্য বড় একটা দেখা যায় না। মন্দিরের বারান্দা পেরিয়ে ঢুকতে হয় গর্ভগৃহে। সামনের আসনে রয়েছে দক্ষিণ রায়ের প্রায় 7 ফুট উঁচু মূর্তি। সাদা গায়ের রং, মোটা কালো গোঁফ, বড় বড় চোখ, পরনে জামা, ধুতি, বুট, মাথায় মুকুট। কোলে রয়েছে একটি বন্দুক। পিছনের দেওয়ালে ঝোলানো রয়েছে কাগজ ও কাঠের তৈরি বিভিন্ন অস্ত্রশস্ত্র। 1886 থেকে 87 খ্রিস্টাব্দ নাগাদ লোককবি কৃষ্ণরাম দাসের রচিত রায়মঙ্গল কাব্যতে দক্ষিণ রায়ের বিষয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে। এছাড়াও 1 মাঘ বাবার জন্মদিন অনুষ্ঠিত হয়। সেই দিন পুজো হয় রাত 2:30, যেটি জাতাল উৎসব নামে পরিচিত। আসলে 21 শতকে এসে যেখানে সুন্দরবনের গণ্ডিটা অনেক ছোট হয়ে এসেছে, সেখানে বাঘের দেবতা দক্ষিণ রায়ের গুরুত্বও কমে আসছে অনেক। এখানে একটা জিনিস লক্ষণীয়, দক্ষিণ রায় সময়ের সাথে সাথে মিশে গেছেন মহাদেব শিবের সাথে, তাই নাম হয়েছে দক্ষিণেশ্বর। প্রত্যেক দিন নির্দিষ্ট সময় অনুসারে দুবেলা পুজোর বন্দোবস্ত করে থাকেন এখানকার পুরোহিত। তালিকাটি আপনাদের সামনে উপস্থাপন করি। এছাড়াও এখানে বিভিন্ন রোগের কারণে আরোগ্য হেতু তেল, পাচন ও কবচ বিক্রয় করে থাকেন এখানকার পুরোহিতরা। তার একটা লিস্ট আপনাদের সামনে প্রস্তুত করলাম। যাই হোক, মন্দির প্রাঙ্গণের ভিতরে যে দোকানগুলি দেখা যাচ্ছে, সেখান থেকে প্রসাদ স্বল্প মূল্যের বিনিময়ে সংগ্রহ করে পুজো দিতে পারেন। পুজো শেষ হয়ে যাওয়ার পর
প্রতিদিন ভোগ প্রসাদ বিতরণ করা হয় দর্শনার্থীদের উদ্দেশ্যে। মন্দিরের বাম দিকে একটি বড় প্রতীক্ষালয় নির্মিত আছে দর্শনার্থীদের বিশ্রামের জন্য। এটা তো গেল লোকমুখে প্রচারিত কাহিনী। এবার শুনে নেব এখানকার সেবায়িতের মুখ থেকে বাবা দক্ষিণ রায়ের অজানা কাহিনী। যেখানে এসছি, যার সম্বন্ধে জানতে চাচ্ছি, তিনি কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতো পুরাণ করিত কোনো দেবতা নন। তিনি আমাদের মতো রক্তমাংস সংকুল শরীরের মানুষ। এর বাড়ি এখানে নয়, যশোরে রাজা মুকুট রায়ের সেনাপতি ছিলেন দক্ষিণ রায়। একদিন মুকুট রায় ভাবলেন যে আমি যদি এইখান থেকে বসে যদি কিছু আমার অস্ত্র, আমার রাজস্ব আদায় করতে পারি, তাহলে আমার কিছু প্রফিট হয়। তখন সেইটা মন্ত্রীর সঙ্গে আলোচনা করে উনি বললেন যে এক লোক ঠিক করে দাও যে ওখানে গিয়ে এই রাজস্বটা আদায় করবে। তখন মন্ত্রী শুনে বললেন যে একমাত্র দক্ষিণেশ্বরই পারে এই কাজটা করতে। দক্ষিণেশ্বরে তখন ওই দক্ষিণেশ্বরকে ডাকা হলো। দক্ষিণেশ্বর ডেকে বলা হলো, উনি বললেন হ্যাঁ আমি যাবো। তাহলে কত সৈন্য নেবে বলো, অস্ত্রশস্ত্র? বলে আমি কোনো সৈন্য সামন্ত নয়, অস্ত্রশস্ত্র নয়, আমি শুধু হাতে যাব, গিয়ে সেখানে আমার যা করণীয় আমি করব। এই ভেবে উনি চলে এলেন। ওনার সবথেকে বড় জিনিস হচ্ছে ত্যাগ, ধর্ম, দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা, এই দিয়ে সকলের মনের ওপরে একটা বিরাট আসন তৈরি করেছিলেন। তার থেকে ওনার আমার দিয়ে যদি আপনার কিছু উপকার হয়, তাহলে আমি আপনার কাছে দেবতা, আর আপনার দিয়ে যদি আমার কিছু উপকার হয়, তাহলে আপনি আমার কাছে দেবতা। সেই রকম ওই দক্ষিণেশ্বরের সাহায্যে এখানকার মানুষরা রোগ শোক সব কিছু ভুলে গেল। তাদের সেবার মাধ্যমে উনি তাদের মন থেকে সমস্ত দুশ্চিন্তা দূর করে দিলেন। এইভাবে চলতে কিছুদিন পরে, আর একটা কথা হচ্ছে, উনি হচ্ছেন আয়ুর্বেদ শাস্ত্র সাধনা করতেন। সেই আয়ুর্বেদ শাস্ত্রের মাধ্যমে তিনি এখানকার লোকেদের সেবা সাহায্যে তাদের ভালো করেছেন, তাদের কাছে বাবা হয়ে দাঁড়িয়েছেন। আজকে যেমন বাবা দক্ষিণেশ্বর। তা সেইরকম করতে করতে উনি বললেন যে আমি দিন কতকের জন্যে হিমালয়ে যাব, সেখানে আমার তপস্যার জন্য। তিনি হিমালয়ে গেলেন। হিমালয়ে গিয়ে এর মাধ্যমে ওই এখানে মুকুট রায় যেমন এসছিলেন এখানে রাজস্ব আদায় করতে, তেমনি বাড়িপুরের জমিদার মদনমোহন রায়চৌধুরী উনিও ওই একই প্রকল্পে এগিয়ে এলেন, যেন আমার এখানে রাজস্ব আদায় করা যায়। তখন এইটা পরিষ্কার করা হলো। এই জায়গাটা ধুয়ে বন জঙ্গল পরিষ্কার করে যখন করা হলো, তখন তখন ওইটা করলে তার নাম জায়গাটার নাম হলো ধবধবি নাম হলো ওই ধবধবে পরিষ্কার করার জন্যে। এখানে পরিষ্কার করতে তখন কিন্তু দক্ষিণেশ্বর এখানে নেই। পরিষ্কার করতে করতে দেখা গেল এই যে বেদিটা দেখছেন, এই সামনে যে বাবা বেদি বসে আছেন, এই বেদিতে চারিদিকে বেল, নিম, কুল, কাঁকড়া, কুল, নানান ধরনের কাঁটা জাতীয় গাছ একটা দুর্গের মতো তৈরি করেছিল। আর সেই দুর্গটাকেই ঘিরে ছিল মৌমাছি, বোলতা, ভীমরুল, এই সমস্ত বিষয় পোকারা। যখন কোনো রকমের কিছু হচ্ছে না, তখন একটা ছেলে জোর করে ওই গাছের গায়ে কোম মারে। গাছের গায়ে কোম মারতে গেলে কী হলো, বাবার পাতা বলে যে গাছটা আছে, ওই গাছের গায়ে লাগলো। লেগে গিয়ে তার থেকে গাছের পাতার রস না বেরিয়ে রক্ত বেরিয়ে এলো, আর ওই ছেলেটা মারা গেল। আরে ওই যে ছেলেটা কোপ করেছিল, যে ছেলেটা গাছের গায়ে কোপ মেরেছিল, সেই ছেলেটা মারা গেল।
আর তার কাছে খবর গেল যে ছেলে মারা গেছে, মুখ দিয়ে রক্ত উঠে। জমিদার এলে তখন তার অন্যরকমভাবে থাকা নেই, ওই পালকির ভেতরেই অনশন নিলেন, যেটা এখন ধর্মঘট। ওই অনশন নিয়ে উনি বললেন যে আমার এখানে বলো কোন শক্তির প্রভাবে এত বড় একটা বিরাট জিনিস হলো। ওই ছেলেটা মারা গেল এবং তার মুখ দিয়ে রক্ত উঠল। তখন বাবা বললেন, দেখো আমি হচ্ছে দক্ষিণেশ্বর, আমার শক্তির প্রভাবে এটা ঘটেছে। ওই ছেলেরা আমার গাছের গায়ে কোপ মেরেছে, সেই জন্যে তার মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে। তাহলে কী হবে? তারপরে তুমি আমার এখানে প্রতিষ্ঠা করো, পূজার ব্যবস্থা করো, আমি তোমার সব দিকে মঙ্গল করে দেবো। তখন বলে ওই ছেলেটার কী হবে? তোর ছেলেটাও বেঁচে যাবে। বলবে তখন ওনার কাছে কমন্ডুল ছিল, উনি তো হিমালয় থেকে আসছে, এই কমন্ডুল জল নিয়ে ওর গায়ে ছড়িয়ে দিলেন, ছড়িয়ে দেওয়ার পরই বাচ্চাটা বেঁচে উঠল। 16-17 বছর ছেলে বেঁচে উঠল। তখন সবাই ধন্য ধন্য করতে লাগলো। বাবা জমিদার বাবু বললেন যে ঠিক আছে, আমি সমস্ত ব্যবস্থা করে দেবো। তাই করে দিলেন। সেই করে চলে আসতে ওনার হচ্ছে ওই মাঘ মাসের প্রথম তারিখ, 1 তারিখ, মাঘ মাসের 1 তারিখ হচ্ছে ওনার জন্ম উৎসব, তাকে আমরা যাঁতাল উৎসব বলি। সেই জন্মোৎসবে তখন জন্মোৎসবের ভেতরে কী হয়, সারাদিন পুজো হয় না। এখানে বাবার এই রং হয়েছে, ওই রং টং নবকলেবর হয়। এখানে লোক বাইরে থেকে আসে, তারা এখানে থাকে, কীর্তন টীর্তন শুনে রাত্রি কাটায়। পুজো হয় রাত্রি 2:30টার পর পুজো হয়ে 4টে, 4:30, 5টা পর্যন্ত পুজো মঙ্গল আরতি সব হয়। তারপরে ওনার ভোগ যাত্রীদের মধ্যে বিতরণ হয়, যাত্রীরা ওই নিয়ে চলে যায়। উনি কিন্তু আমিষ বলি, কিন্তু ওই যাত্রার দিনকে এখানে 5টা পাত্র পাত্র হয়। কারণ ওখানে লক্ষ্মী আছেন, নারায়ণী আছেন, এখানে মায়েরা আছেন, শীতলমা আছেন, আর এখানে বাবা আছেন, শিব আছেন, নারায়ণ আছে। এই জন্যে 5টা পাত্র করে বাড়তে হয়। বাবার জন্যে ওই পাঁঠা কোপ করে দিতে হয়। সমুদ্রের কাঁকড়া, শোল মাছ পড়া, এইগুলো বাবার মদ মাংস সব কিছু নয় চলে। এতক্ষণ শুনছিলাম এখানকার বয়োজ্যেষ্ঠ সেবায়েতের কাছ থেকে বাবা দক্ষিণ রায়ের সাধারণ মানুষদের মধ্যে দেবতা রূপে পূজিত হওয়ার কাহিনী। একজন সাধারণ সেনাপতি থেকে কিভাবে তিনি দেবতা রূপে পূজিত হলেন। যাই হোক, ভিডিওটি ইনফরমেটিভ লাগলে চ্যানেলটিতে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে সকলকে তথ্যগুলি জানার সুযোগ করে দেবেন। ভিডিওর শেষে একটাই কথা বলবো, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আঁখি এক্সপ্লোরারকে সঙ্গে রাখুন পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর জন্য।